সুধীর চক্রবর্তী মশাই একটা ছোট লেখা লেখেন, একটা পত্রিকায় সেটা আমি একজন এনে পড়ান। তাতে উনি লিখেছিলেন, সুমনের গান, কতদিন পরে বাঙালি আবার গানের শুশ্রূষা পেল। কতদিন পর বাঙালি আবার গানের শুশ্রূষা পেল। আমি এরকম কথা কোনদিন শুনিনি। গানের শুশ্রূষা সুধীর চক্রবর্তী মশাই লিখেছিলেন। এরপর তিনি একটা চিঠি লিখে আমাকে জানিয়ে আমার বাড়িতে সোজা চলে আসেন ভবানীপুরে। এসে আমাকে প্রস্তাব দেন যে, দেখুন, আমি না আমার লেখক হিসেবে একটু একটা পরিচিতি আছে, আমি পড়াই, আসলে শিক্ষকতা করি, পড়াই আর একটু লিখি। আপনি কি আমার লেখা পড়েছেন? এলাম আগে, না তেমন না। না, সেটা পড়ার দরকারও নেই আপনার। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে, আপনি এমন একটা জায়গায় গানকে নিয়ে গেছেন যেটা কোনোদিন যায়নি বাংলা আধুনিক গান। এইটা কেউ বলছে না, বলবেও না। আপনি সেটা খুব ভালো রকম জানেন। আপনি খুব একা। আপনাকে যারা ভালোবাসেন তারা ভালোবাসেন, তারা হইচই করছেন আপনার নামে টিকিট বিক্রি হচ্ছে, আপনার 2টি টাকা আসছে, তার বেশি কিন্তু কিছু না। সমান, আমি ওকে সুধীর বাবু বলতাম, উনি আমায় সমান বলতেন। প্রথমে সমান বাবু, তবে সমান, তার বেশি কিন্তু না। কোনোদিনই কোনো মূল্যায়ন কারুর হয়নি, আপনারও হচ্ছে না এবং হবেও না কোনোদিন। এবারে বলি আমি কি আসলে। আগে আমি না খুব ভালো প্রকাশক, জানেন। আমার একটা লেখক হিসেবে নাম আছে, আমি ছাত্র পড়াই। আমি কিন্তু আসলে জানি প্রকাশনা কিরকম। দেখুন, অনেকেই বই প্রকাশ করে, আমি কিন্তু একটু আলাদা ধরনের বই প্রকাশ করতে চাই। আমার একটা ধ্রুবপদ নামে একটা প্রকাশনী আছে। আপনি যদি একটু অনুমতি করেন, আমি আপনার একটা বই ছাপাতে চাই। এমনি মেয়েরে লিখতে হবে না, বই লিখবো? না না না, বই না। আপনার এই যে গানগুলো, এরকম গান তো কোনোদিন হয়নি। সুমন কোনোদিন এরকম হয়নি। আমি আপনাকে বলছি, এটা মুখ দিয়ে বের করতে বুক ফেটে যাবে বাঙালির। তারা এই স্বর্ণযুগ রৌপ্যযুগ নিয়ে পড়ে থাকবেন। তারা কেউ বলবেন না। আপনি সব পাল্টে দিয়েছেন এবং তিনি সৃষ্টি করে সব পাল্টে দিয়ে আসুন না। আপনি নতুন জায়গা, যেখানে আগাছি ছিল, যুগ যুগের আগাছা, ওই একঘেয়েমে, ওই চূড়ান্ত একঘেয়েমি, সেইখানে আপনি নতুন ফুল ফুটিয়ে দিয়েছেন, গাছ পুঁতে দিয়েছেন। সেই গাছে আজকের পাতা গজিয়েছে। কিছুদিন পরে সেই গাছ মহিরুহ হবে, তার ছায়ায় মানুষ চিরবে। হয়তো সেই জায়গাটা আপনি দেখে যাবেন না। আমি চুপ করে শুনছি, আমি চোখে জল এসে গেছে, আমি চুপ করে শুনছি। তখন আমরা ভবানীপুরের বাড়িতে, আমাদের চেয়ার টেবিল ছিল না, আমরা মাটিতে তোষক ছিল, সেই তার উপর বসতাম। উনি বললেন, শুনুন, আমি একটা বই তৈরি করতে চাই। আপনার এই যে গান, এই গান তো আপনি ইন্ডাস্ট্রির জন্য করেননি। এই গান ইন্ডাস্ট্রিতে এসে পড়েছি, আপনি রোজগার করছেন, কিন্তু আপনি ইন্ডাস্ট্রির জন্য করেননি যেটা সবাই করেছে। কাজী নজরুল ইসলাম করেছেন, প্রতিটি গান ইন্ডাস্ট্রির সবাই করেছে। কে করেন? শরীর চৌধুরী করেছেন, সবাই ইন্ডাস্ট্রির। আপনি কিন্তু করেননি, আপনি করবেনও না। ইন্ডাস্ট্রি আপনার পেছনে হয়তো যাবে, আপনি যাবেন না। এটা আপনার গান শুনেই বোঝা যায়। ইন্ডাস্ট্রির জন্য কেউ পাগল সাপ লুটো খেলছে বিধাতার সঙ্গে, বা বিক্ষোভে বিপ্লবে তোমাকে, বা এক কাপ চায় আমি তোমাকে, এরকম কেউ লিখতে পারি নাকি? এরকম হয় নাকি? সূর্য ডোবার রাগে গান, সূর্যোদয়ের রাগে গান ধরে ভীমসেন যোশী কোমল রেখাপটাকে ভাবলেন দারুণ রূপসী। পিতৃপুরুষে বাঙালির কোনোদিন ভেবেছে এটা একটা গান হতে পারে করে আপনি সেটাকে যে রাগের ওপর দিয়ে নিয়ে যাচ্ছেন, যোগী আর রাগের ওপর দিয়ে? কেউ বলেছে আপনাকে? না, আপনাকে বলবেও না। বুক ফেটে যাচ্ছে লোকের বলতে। তারা হেমন্ত মান্না করে যাবে। আমি বসে শোনান, ভদ্রলোক গম্ভীর মুখে বলছেন। উনি সিগারেট খেতেন না, আমি তখন সিগারেট খেতাম। উনি বলছেন, খান, আরো খান একটু।
আপনি খাবেন না? না আমি খাই না, আপনি খান, আগে খেতাম। তো হচ্ছে বুক ফেটে যাবে, হেমন্ত মান্না হেমন্ত মান্না হবে 300 বছর ধরে। ঠিক যেভাবে সুকুমার রায়কে লোকে শিশু সাহিত্য বানিয়ে রেখেছে, আপনাকে তেমনি ব্রাত্য বানিয়ে রাখবে। আপনি লালনের মতো ব্রাত্য হয়ে থাকবেন। এইবারে আমি না ভেঁ করে কেঁদে দিয়েছি, বুঝতে পেরেছেন? আমি বললাম আপনি কি বলছেন? আমি যা বলছি আপনি খুব ভালো রকম জানেন আমি ঠিক বলছি। এবারে শুনুন, ঠিক বেঠিকের বাইরে আমি একটা বই করতে চাই যেখানে আপনার এই যে গানগুলো এসছে আপনার মাথায় এসে বা আপনি তৈরি করেছেন, সেই মুহূর্তটা তখন কি ভাবছিলেন, কি কি ভাবনা রয়েছে, কি কোনো ঘটনা আছে কি, সেটা যদি একটু লেখেন। প্রত্যেকটা গান তো একটা আলাদা অভিজ্ঞতা। এ তো কোনোদিন বাংলায় হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের গান নানান ঋতু, নানান পূজা পার্বণ, দেশপ্রেম, প্রেম ইত্যাদি, কিন্তু একটা করে গান একটা আলাদা অভিজ্ঞতা। এ তো কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি, আজ পর্যন্ত হয়নি। উনি বলছেন যে জটিলেশ্বর বাবুর গান আমার খুব প্রিয়, কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা হয়ে উঠছে না। আর আপনার গান রেডিওতে গাওয়া যাবে না, কেন আপনার গানের মধ্যে এমন জিনিস আছে, যেমন আপনি তারই মধ্যে লিখছেন রবীন্দ্রনাথ ছিলেন সেই মুক্ত হাওয়ার বসন্তে, ধরতে তোমার অনেক কোট করে যাচ্ছেন। আর আমার বলে একটু গান না, আমি গাইছি। উনি এবারে চোখ মুছছেন, উনি ধুতির খোঁট দিয়ে চোখ মুছছেন। তা আমি বললেন এইটা কামাই করতে দিন। আমি কিরম করবো জানেন? আপনি দেখবেন আপনার না খারাপ লাগবে না। একটা আমি না লম্বা করবো, বইটা লম্বাটে হবে, এরকম ফ্যাট না, এরকম না, বইটা এরম হবে। এইভাবে ধরলে অবলং যাকে বলে ইংরেজি। আমায় বললেন বইয়ের একটা নাম আমি ঠিক করেছি, আপত্তি থাকলে বলুন। বইয়ের নাম হবে সুমনের গান, সুমনের ভাষ্য। একটা গানের ভাষ্য। মানে ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এই কাজটা হয়নি। এই কাজটা গবেষকরা পরে করছেন কোথাও কোথাও, কখনো কখনো, কিন্তু যিনি গীতিকার সুরকার তিনি নিজেই করছেন। এই ঘটনাটা ঘটেনি কেন, ঘটানোর মতো কোনো লোক ছিল না। সুমন আপনি প্রথম সেই লোক যাকে দিয়ে এই ঘটনাটা ঘটানো যায়। আমি হতে চাই সেই প্রকাশক, সেই গর্বটা আমার হোক। আপনি দেখবেন কি সুন্দর হবে দেখতে বইটা। তো ওনার একজন প্রিয় ফটোগ্রাফার ছিলেন, তাকে দিয়ে উনি বললেন শুনুন আমরা তিনজনে মিলে যাই গড়ের মাঠে, ওইখানে বসে আপনি একটা সুন্দর ছবি তুলুন। তো সেই ছবি তুলেছেন, খুব সুন্দর ছবি, সত্যি খুব সুন্দর হয়েছিল। বইটা তো অদ্ভুত বই, আশ্চর্য। বিক্রি হয়ে গিয়েছিল তখন তো, মানে ইয়েতে বইমেলায় বিক্রি হয়ে গেল। তা এবং আমায় বললেন জানেন তো সব প্রকাশক ঠকায়, সব প্রকাশক কিন্তু খুব খারাপ, এমনকি আমিও। আমি আপাতত আপনাকে একটা অগ্রিম টাকা দিচ্ছি, এরপর যে কবে দেবো কোনো ঠিক নেই। সব প্রকাশক কিন্তু এইরকম, খুব মজার লোক জানেন। তা বইটা তৈরি হলো, সত্যি একটা ছাপার বই, একটা মুদ্রণ প্রমাদ নেই। মানে সুধীরবাবু যে কত বড় প্রকাশক এবং কি শিল্পী, ও মনটা লোকে এখন কত রিপের চোটে আর তো পারি না। বোধহয় 80 বছর বয়স হয়েছিল। আমার বাবা 81-তে মারা গেছেন, আমার 72, 81-82-তে আমার বাবা জ্যাঠা সবাই মারা গেছে। সে আর তো পারি না, আর কিন্তু কিছুতে নেই। তার চেয়ে একটু মানুষটির বইগুলো পড়ুন, ওকে ওর 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 কাজকর্ম নিয়ে একটু ভাবুন না। ওরে আর তো পারি না, বুক তো ফেটে গেল রে, আর কত নেব, ওরে 2020, আর কত দিবি, আর কত নিবি আমাদের, এইসব নাটক না করে ফেসবুকে, তার চেয়ে বইটা পড়ুন না, ওর কিছু বই পড়ুন। লালনের উপর লেখা বইটা পড়ুন, তিতুমিরের উপর লেখা বইটা পড়ুন, একটু পড়ুন না, ওর প্রবন্ধগুলো একটু পড়ুন না। এই আমার সঙ্গে ব্যাপারটা শুরু হলো, সুমনের গান, সুমনের ভাষ্যর মধ্যে দিয়ে। মানে এইবারে একদিন উনি এলেন কি, তখন ঘন ঘন আসেন, এসে বললেন শুনুন এই তো আপনি তো ভবানীপুর সেন্ট্রাল জায়গায় থাকেন, আমার এখানে আজকাল না কিছুদিন একটা কাজের জন্য আসতে হবে। তো শনিবার আমি দুপুরবেলা আপনার এখানে খাবো। আমার না ভদ্রলোকে এমনিতেই ভাল লাগতে পারে না, আমি ভালোবেসে ফেললাম।
উনি সোজা বলেন, আমি না এখন থেকে শনিবার শনিবার দুপুরে আপনার এখানে খাবো, আপনি না থাকলেও বাড়িতে বলে যাবেন আমার যেন আমার খাবার যেন থাকে। কেন, কি খাবেন দাদা? বলে ভাত ডাল তরকারি। মাছ কি আপনারা খান? কেন, মাঝে মাঝে খাই। তাহলে দেবেন এক টুকরো, যদি আপনাদের কম না পড়ে। ঠিক এইভাবে, আর গম্ভীর, মানে কোনো হাসি ঠাট্টা নেই, কিন্তু মুখটা ফোলা ফোলা গম্ভীর। তা এরম দাদা কোনো বলে আমার 3 মাসের একটা বরাদ্দ হলেই হয়। কেন 3 মাস কেন, আপনি আপন মনে খেয়ে যান, আমাদের খুব ভালো লাগবে। বলে আপনি কিন্তু বাড়িতে বলে যাবেন, আপনি হয়তো থাকবেন না, আপনি ব্যস্ত মানুষ। তা এরম ঠিক ভাববেন না। তা শনিবার শনিবার আমরা দুজনে একসঙ্গে খেতাম। তা সেই সময় অনেক গল্প হতো। তারপর আমাদের এই যে পার্টিতে থাকতো, এই যে গদি পাতা, ওইখানে উনি শুয়ে পড়তেন, আমিও শুয়ে পড়তাম। একটা জিনিস খেয়াল করতাম, উনি ধুতি পাঞ্জাবি পরতেন, উনি শুচ্ছেন বসছেন কতই করছেন, ধুতির একটু এদিক ওদিক হচ্ছে না। তাই বললাম, দাদা আমিও না ধুতি পরতাম, কিন্তু আমার ধুতিটা কিরম জানি হয়ে যায়। মানে বলে ওটা আপনার মানে আপনাকে একটু অভ্যেস করতে হবে। তো যাই হোক, তো সেই সময় উনি অনেক কথা বলতেন। একটা উনি বলেছিলেন, সুমন আপনি ক্রমশ একা হয়ে যাবেন। আচ্ছা, আপনি কারোর সঙ্গে কথা বলতে পারেন, মানে সঙ্গীত এরকম না, মানে পারবেনও না কোনোদিন, আপনি কোনোদিন পারবেন না। আপনাকে লোকে নির্জলা প্রশস্তি শুনবেন, আর নয়তো নির্জলা গালমন্দ শুনবেন। আপনি শুনছেন সেটা না? আর অন্যদিকে দেখবেন টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, লোকে লাইন দিচ্ছে, মারপিট করে দেখছে, তারপরেই আপনার নামে গালাগাল দিচ্ছে খবরে কাগজে। আর আপনি আবার সেগুলোর উত্তর দেন। আপনি কিন্তু খুব বুদ্ধির পরিচয় দিচ্ছেন না। এটা কিন্তু আমার প্রথম সুধীরবাবু বলেন। আজকাল পত্রিকা এমনকি আমার বাড়িতে জানেন চিঠি পাঠাতো, আমি বলে দিচ্ছি নাম করে করে। আনন্দবাজার যেমন তেড়ে আমার নামে খিস্তি করতো, আজকাল আবার আমার পক্ষেও কেউ কেউ চিঠি ছাড়তো। সে একটা মজার ব্যাপার। আর আমি আবার তার উত্তর দিতাম, গণ্ডমূর্খ। মানে ভালো বাংলা একে বলে, হয় আমার নাম হতে পারে গান্ডুভাই দেশাই। তা এটা সুধীরও বলছেন, আপনি কিন্তু বিপদ ডেকে আনছেন, আপনি উত্তর দিচ্ছেন কেন? দিন না, আপনার নামে গালাগাল দেবে না তো কার নামে দেবে? আমার নামে দেবে। আমি কিছু করেছি জীবনে? আপনি পাল্টে দিয়েছেন সব। তা আমি তারপর, সত্যি বলতে কি, আমি তারপর সেই বিশেষ প্রগতিশীল পত্রিকা, তাতে আমরা পরে আমি কলামও লিখতাম, তাদের আমি যে সাংবাদিককে পাঠানো তা বললাম যে শোনো তুমি আর এসো না এই চিঠি নিয়ে। ওই চিঠিগুলো যে শ্রোতাদের, ওই পাঠকদের চিঠি নিয়ে আমার কাছে আসতো বান্ডিল, এনে এই নিন এই নিন এই নিন, গালাগালিগুলো আবার বেছে বেছে। এ হচ্ছে আমাদের দেশ, আমাদের সমাজ। আপনারা অনেকেই নাম করতে পারবেন না কোনোদিন আমার মতো, আমি করেছি, ভয়ঙ্কর নাম করেছি, ফলে ভয়ঙ্কর পরিণতিগুলোও হয়েছে। সুধীরবাবু তারপর বলেন যে আপনি কিন্তু দেখবেন আপনি জ্ঞান না আটকে রাখতে পারবেন না, আপনি যতই রাগ করুন। এরকম কিরকম বলে, একটা নিয়ম আছে পৃথিবীর, সেটা হলো জ্ঞান যদি কারোর ভেতরে থাকে আর আসে, সে না আটকে রাখতে পারে না। দেখবেন আপনার মনে হয় 2 তারিখে কিছু করবো না, কিছু বলবো না কাউকে, দেখবেন ঠিক আপনি সেই বলে দিচ্ছেন, কাজগুলো করে যাচ্ছেন। এরপর সুধীরবাবু আমাকে ওর এক বন্ধুর কথা বলেন, যিনি একটা নতুন পত্রিকা বের করছেন। উনি বললেন যে বন্ধু আপনার একটা সাক্ষাৎকার নেবেন, টাকাও দেবেন। এই প্রথমে সাক্ষাৎকার দিয়ে টাকা পেলাম, বেশি টাকা না, কিন্তু আদৌ তো দিলেন কেউ 5-5 টাকা বা 100 টাকা কেউ দিলেন একটা সাক্ষাৎকারের জন্য। সুধীরবাবুর সঙ্গে খুব বেশি দেখা সাক্ষাৎ আর তারপর হতো না। তারপরে উনি আমাকে আর একবার উনি ধরলেন আপনাকে। এবার সুধীরবাবু এরপর আমাকে অনেক দিন আর কিছু পাইনি, একদিন আবার নিয়ে আমাকে এসে হাজির। আচ্ছা, অনেক দিন আপনাকে জ্বালাইনি, এবারে জ্বালাতে বাধ্য হয়েছেন কেন? শুনুন, দিলীপ কুমার রায় সম্পর্কে আপনি ছাড়া আর কেউ কিচ্ছু লিখতে পারবে না। এমন কী করে জানলেন? বলে আপনি বাংলা গানে মাস্টার, আপনি একদম স্যান্ডো, বাংলা আধুনিক গানের স্যান্ডো আপনি, আগেকার ভাষায় বলতে। আপনি একই সঙ্গে গামা, গোবর, বিষ্ণু ঘোষ, মনোতোষ রায়, সব কিছু, চুরি গোস্বামী, শৈলেন মান্না, আপনি সব। আপনি ব্রজেন দাস, মিহির সেন, আপনি সব। বাংলা আধুনিক গানে আপনি স্যান্ডো, কিন্তু আপনি সমাজটাকে চিনেন না একদম। আর এখানকার যারা লেখালেখি করে তাদের আদৌ চেনেন না। মানে আমি চিনি না, সত্যি চিনি না। বলে চিনতে হবে না, আমি যা বলছি শুনুন, দিলীপ কুমার রায় নিয়ে লিখতে হবে, 1 পয়সাও দেব না। রে
দেবেন না? না। তাহলে প্রকাশক সম্পর্কে আপনি যা বলেছেন কত সত্যি, বলে সত্যি না, তো এমনি বলেছি। ভারী মজার মিষ্টি লোক ছিলেন, ভীষণ মজা। আর যাক বলতেন হাসছেন না, কিন্তু সব গম্ভীর। আর এবারে দাদা অত তো চাই না, আপনি তো জানতে হবে না, আপনার অনুভব থেকে লিখবেন। আপনি একজন মিউজিশিয়ান, দিলীপ কুমার রায় একজন ফেলো মিউজিশিয়ান, সেই হিসেবে লিখুন। আপনি যেভাবে দিলীপ কুমার রায়ের গান কোনো কোনো অনুষ্ঠানে গিয়েছেন, একবার আপনি গিয়েছিলেন, কেউ কোনদিন গিয়েছে ওই রকম? কেউ গায়নি। আপনি আধুনিক উনি এই যে কথাটা যে আপনি একজন মিউজিশিয়ান, একজন ফেলো মিউজিশিয়ান, আর তো কেউ নেই। দিলীপ কুমার রায় সম্পর্কে এবারে উনি নামগুলো এক এক করে তাহলে বলি। আনন্দার মশে বলি তাহলে। আচ্ছা ধরুন অতীতে যারা ছিলেন বলি, কে? আপনি নাম করুন না, চলুন দুজনে মিলে, আমি তো আপনার একটা বড় ভাই, আমি দুজনে মিলে প্ল্যান শিট করে নামাই। কাকে ডাকবেন? কাকে ডাকবেন? কে? ঠিক। তা আমি একটা দিলীপ কুমার রায়ের ওপর একটা লিখলাম। তা এরপর আর উনি তো গেছো দাদার মতো, উনি বলতেন গেছো দাদা, হঠাৎ দেখবেন আমি হারিয়ে গেছি সমান। তাতে অবশ্য আপনার কিছু আসবে যাবেন আমি জানি, কিন্তু আমি থেকে থেকেই হারিয়ে যাব। আর যদি কখনো আপনার কৃষ্ণনগর ওইখানে আসেন, তাহলে একবার আমার বাড়িতে ঢু মারবেন। একবার গাইতে গেলাম, ঢুও মেরেছিলাম সত্যি। আচ্ছা এরপর কোনো গল্প নিয়ে, যেমন একবার ওই খেয়ে ফ্ল্যাট শুয়ে বলেন আপনি গ্রাম বাংলাকে চেনেন না। এলাম না, আপনার চিনে দরকার নেই, আপনি যা দিচ্ছেন ওতেই হবে। একদিন উনি বললেন একটা গান আপনাকে লিখতে হবে। কিরকম? বলে একটা একটা গ্রাম আছে, সেখানে কত দরিদ্র মানুষ থাকে। এখন কোথায়? বলে বাঁকড়ো, বাঁকড়ো বা পুরুলিয়া এরকম জায়গা। তো এখানে খুব গরিব মানুষ, জানেন। তো সেই কত দরিদ্র মানুষগুলির এত গরিব, কিন্তু তারই মধ্যে মানে এত গরিব যে সেখানে ভাত কোনো রকমে হয়, জোটে। আর এই পুকুর থেকে শাক, গেঁড়ি গেঁড়ি গুগলি তুলে সেদ্ধ করে খায় মানুষ, অনেক সময় কাঁচা খায় ইট দিয়ে ভেঙে। আপনি দেখেছেন এইসব? যাক দেখিনি, আমি করেছি। আপনি আর এখন পারবেন না, আপনি নাম করে গেছেন, আপনি পারবেন না, পুলিশে লাগবে আপনার পেছনে। তা এইরকম একটি গ্রাম, সেখানে একটা রীতি আছে যে সব পরিবার 1 মাসে না হোক 2 মাসে একবার বা 3 মাসে একবার বাকি সকলকে ডেকে খাওয়ায়। ওই ভাত যা জোটে ভাত, আবার কেউ কেউ সঙ্গে কিছু নিয়ে আসে। কেউ হয়তো একটুখানি ডাল করে নিয়ে এলো, কেউ একটুখানি হয়তো ছোট্ট করে একটু তরকারি নিয়ে এলো, কেউ কুচো মাছ ধরে তার একটা ছেঁচড়া বানিয়ে নিয়ে এলো, কেউ 4টে গেঁড়ি গুগলি নিয়ে এলো, কেউ পুকুর থেকে শাক তুলে আনলো। এই তো আমাদের বাংলা সমান। আমরা তো বড় লোক না। আমি চুপ করে শুনছি, আর উনি বলে যাচ্ছেন। এবারে উনি উঠে বসে বলছেন, আমি উঠে বসে শুনছি। সুমন, গান আপনার। কি গান? শুনুন, এই যে পরিবার খাওয়ায়, যে হোস্ট, যিনি যার আমন্ত্রণে সবাই এসছেন, সেই বাড়ির বড় বউ কিন্তু খাবেন না। প্রতিবেশীদের, গ্রামবাসীদের খাওয়া হয়ে গেল, আর এবারে পাড়ার কুকুর, গরু, তাদের খাওয়ানো হবে, বড় বউ তাতে নেতৃত্ব দেবেন। সবার খাওয়া হয়ে গেল প্রাণীদের। এবারে বড় বউ খাচ্ছেন না, একটা শাল পাতার একটা ছোট থালা বানিয়ে, সবাই শাল পাতায় খায়, শাল পাতায় করে বড় বউ কিছু ডাল, কিছু ভাত, কিছু গেঁড়ি, কিছু শাক নিয়ে একটা মাঠে গিয়ে বসবেন। যেন বলে মাঠে বসে কি করবেন বলুন তো? কি, সবার তো খাওয়া হয়ে গেছে, ঠিক? তাহলে সুমন, কেউ কেউ কিন্তু খায়নি, অন্তত তাদের ডাকা হয়নি। কিরকম? সুধীরবাবু বলছেন এটা। এবারে এই সুধীর চক্রবর্তীকে খুব বেশি লোক চেনেন না।
এখন তো আবার একটু ভালো লোক হতে গেলেই বামপন্থী হতে হয়, মানে উল্কিতে চে গেভারার ছবি আছে কিনা, বাম উল্কিতে পরস্পরকে চেনাই সবার। আমি জানি না উনি কি পন্থী ছিলেন। তা কি হয়, তা বলে ওই বড় বউ এবার কি করে জানেন, আকাশকে ডাকেন, হাওয়াকে ডাকেন, ওই খোলা জায়গায় বসে গাছগুলোকে ডাকেন, আকাশে মেঘ থাকলে আকাশের মেঘকে ডাকেন, তারপর রংকে ডাকেন, সুমন রং, সবুজকে ডাকেন, আকাশের নীলকে ডাকেন, ধূসর মেঘকে ডাকেন। এলাম এই ভাষায়, মানে মোটামুটি কাছাকাছি ভাষায় সমান। তারপর জলকে ডাকেন, পানিকে ডাকেন, পানি আয় খাবি আয়। কোথাও হয়তো দূরে একটু ক্ষীণ একটা ধারা, একটা নদীর ক্ষীণ ধারা বই চলেছে, বৈশাখের শীর্ণ নদী ভরা স্রোতের দাম না পায় যদি। সেই বৈশাখের শীর্ণ নদীর ক্ষীণ ধারা তাকে ডাকেন ওই বড় বউ, এসো খাবে এসো। এই বলছি আমার গায়ে কাঁটা দেখছি। সুধীর বাবু, এই সুধীর বাবুকে চেনেন? আমি হয়তো অন্য সুধীর বাবুকে চিনি না, আমি এই সুধীর বাবুকে চিনতাম, এখনো চিনি। এবং তারপর মানে এরপর সুমন, মানে সুমনের গান যেভাবে আপনি সঞ্জীব পুরোহিত করেছেন, যেভাবে আপনি পাপড়ি দিয়ে করেছেন, যেভাবে পাগল করেছেন, যেভাবে আপনি সব করেছেন, যেভাবে আপনি অনিতা দেওয়ান ক্ষমা করে লিখেছেন, ঠিক সেইভাবে একটা গান কি হবে, আমি চেষ্টা করবো দাদা, খুব শক্ত আমি জানি। দেখুন না, আমি চেষ্টা করেছি, সফল হয়নি, কিন্তু আরম্ভ করেছিলাম। তার ধুয়োটা ছিল, এসো আকাশ খাবে এসো, তোমাকে তো ডাকিনি এই ঘরে, এসো আকাশ খাবে এসো, এই মেয়েটা খাবে তোমার পরে, এসো আকাশ খাবে এসো, তোমাকে তো ডাকিনি এই ঘরে। আমি আমার হয়তো দু একটা জায়গায় একটু মিস করে গেছি, কিন্তু এইরকম মোটামুটি, এসো আকাশ খাবে এসো, এই মেয়েটা খাবে তোমার পরে। একদিন সুধীর বাবুর সঙ্গে কোথায় যেন একটা দেখা, এই সমান ওটা কিছু হয়েছে, এখন দাদা চেষ্টা করছি, এইটুকু হয়েছে, ধুয়োটা মানে এই ধুয়োটাতেই হবে, ধুয়োটা কিরম সুর হবে। কোথায় দেখা হয়েছিল জানেন, আমি আপনাকে বলছি, আমি একটা কি যেন কিনতে বা খোঁজ করতে গিয়েছিলাম ওই আমাদের ধর্মতলা স্ট্রিটের ওইখানে, ধর্মতলা স্ট্রিটের ওইখানে গিয়েছিলাম চাঁদনিতে। ওইখানে দেখি সুধীর বাবু, উনি আমার বললেন, এই তুমি এখানে কি করছো? আমি একটা জিনিস, একটা ছোট জিনিস খুঁজছি। আপনি কি করছেন? বলে আমিও জিনিস খুঁজছি, তো লোক নামে একটা জিনিস, একটা খুব বাজে লোক আমার এখানে দাঁড় করিয়ে দেখে চলে গেছে। তবে আমি একবার হ্যাঁ তুমি কি ওইটা কি সুর করলে? আমি দাদা একটা ওই ধুয়োটা, বলে ধুয়োটা কিরকম একটু দেব শোনাবে? হ্যাঁ একটু মাথায় আছে, শোনাও। এসো আকাশ খাবে এসো, তোমাকে তো ডাকিনি এই ঘরে, এসো আকাশ খাবে এসো, এই মেয়েটা খাবে তোমার পরে। ওই চাঁদনিতে মানে একটা কি তো সিনেমা হলটার আছে, ওইখানে দাঁড়িয়ে বোধহয় জ্যোতি নাকি এক পাশে দাঁড়িয়ে সুধীর বাবুকে এটা শুনিয়েছিল। এই ছিলেন আমার সুধীর চক্রবর্তী। আমার মনে হয়
রিপ রিপ চলবে, আর কি কি চলবে ঠিক জানি না, আর কি কি চলবে জানি না। এবারে চালিয়ে যান, নিন, আরম্ভ করুন। মজার লোক ছিল, যেটা চিপে রাখতে পারবেন না আপনি, পারবেন মানে আপনার ভেতরে যা আছে সেটা একজনের কাজ না, কত বছর ধরে কত পুরুষ মিলে আপনাকে পুষ্ট করেছে সুমন, ওটা আপনি একা করেননি। বলে উনি আমাকে শোনাচ্ছেন, সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তন্য, এটা আপনি। ভুবন কত তীর্থ জলের ধারায় করেছে তাই ধন্য, ও তার অন্ত নাই নাই। আপনার মধ্যে কতদিন ধরে জমা হয়েছে, আপনি আটকে রেখে দেবেন নিজের মধ্যে, কাঁচকলা পারবেন না, আপনি রেগে যাবেন, পারবেন না। আজ তাই দেখছি, আজ মাননীয় পশ্চিমবঙ্গ সরকার যখন আবার গত বছরের মতো বাংলা খেয়াল, বৃন্দ খেয়াল পরিবেশনার জন্য আমাকে বলেন, এবং আমি ধন্য হয়ে যাই কৃতার্থ। তখন যে ছেলে মেয়েদের শেখাচ্ছি, আজকেই সন্ধ্যা 8টায় আমাদের একটা অনলাইন মহড়া আছে, এখন তো অনলাইন সব, তা ভূপালী রাগটি তারা গাইবেন, ছোট খেয়াল 8 জন মিলে গাইবেন 10 মিনিটে। তা এইটা করতে করতেই সেদিন প্রথম আমাদের মহড়াতেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, শোনো এবারে ব্যাপারটা চলুক, এই অনলাইনই চলো, এসো আমার কাছে শেখো। ঠিক বেরিয়ে গেল। সুধীরবাবু যেটা বলেছিলেন, বলছে আপনি ধরে রাখতে পারবেন না। তা এখন কিরকম পারবেন না, আপনার পূর্বপুরুষের মধ্যে একজনের নাম কি ছিল, এখন কি বলে মিয়া তানসেন, তার কেস কি ছিল, এখন কি, উফ শোনো, সেই কবেই উনি তানসেন তো মুসলমান হলেন, নিজের খুব এটা ইচ্ছে ছিল না, কিন্তু জোর করে হলো, তারপর তিনি বেশ ভালো মতোই ইসলাম প্র্যাকটিস করলেন, কিন্তু হলো কি উনি সেই শখের ছোটে আর গান করেন না। এবারে ওকে আকবর একটি সুন্দর বাড়ি দিয়েছিলেন, তাতে বাগান ছিল, উনি খালি বাগান করেন, গান আর করেন না। তা সম্রাট আকবর তো বললেন এই তো ভালো কথা নয়, মিয়া গাইছে না কেন, গাইছ না কেন, গাইছ না কেন, হ্যাঁ দারুণ অনলাইনে, কিন্তু সবাই না বিনা কিছু গাই না, যে বগল বাজাই, চল বগল বাজাই ধরে, আর তারা বাংলা খেয়াল না 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 না, কে শিখবে না সেই বিষয়টা আমি ঠিক করবো। এনিওয়ে, তারপরে আকবর নাকি কার কার সঙ্গে ছলা পরামর্শ করে ঠিক করেন একটা মেয়েকে ধরে আনতে হবে, ছোট মেয়ে, যে ভীষণ বেসুর গান গায়, জঘন্য গান গায়, পারবে, বলে হ্যাঁ এনেছে, ওকে ছেড়ে দাও। যখন মিয়া যখন বাগান করছেন তো সকাল থেকে, ওকে ওইখানে গান গাইতে বলো। তা মিয়া তানসেন বাগান করছেন মন দিয়ে, আর বেচারা মেয়েটা বেসুর বেমাক্কা গেয়ে যাচ্ছে। খানিক্ষণ শোনার পর একদিন সহ্য করেছেন, পরের দিন যেই হয়েছে একজনের বলে এই মেয়েটাকে ধরে আনতো, মেয়েটাকে ধরে, এই শোন এনে সুর লাগা, এনে বল সা, এনে সুর লাগা। এটা আমি সুধীরবাবু গল্প করেছি, দেখেছেন তো, আপনিও ধরে রাখতে পারবেন না। খাসা মানুষ ছিলেন সুধীর, খাসা মানুষ সুধীর, কিছু কাজ করেছেন যা আকরিক কাজ, সেমিনাল কাজ, সেগুলো রইল। আজকের আমি তাকে চিনি না, এক যুবক আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে জানিয়েছেন, সুধীর বাবুর কাজ সমাজে জারিয়ে গেছে। জানালেন কে? শঙ্খ ঘোষ না, কোন পলিটিক্যাল পার্টির নেতা না, কোন কলেজের অধ্যাপক না বা অধ্যাপিকা না, কি কোন একটি যুবক, মিষ্টি একটা ছবি, শুধু এই খবরটা, সুধীর বাবু বা সুধীর চক্রবর্তীর কাজ সমাজে জারিয়ে গেছে। क्या बात है। তাই হোক,
ভালো থাকবেন। টাটা।